আজকে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তোমাদের আমার জীবনে ঘটে যাওয়া কিছু ভৌতিক ঘটনা বলবো। যেগুলো বলবো এগুলো ছাড়া আরও আছে আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, পরে আরেকটা ভিডিওতে বলবো। সব ঘটনা একদিনে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই শুধু এগুলো শোনাই। যেই বাড়িতে এই ঘটনাগুলি ঘটেছে সবাই যদি চায় তাহলে সেটার ঠিকানাও জানিয়ে দেব। এরপরও বিশ্বাস করা বা না করা সবই নিজের কাছে। আমি বলছি না আপনাদের বিশ্বাস করতেই হবে, আমার সাথে ঘটেছে তাই এই ঘটনার জ্বলন্ত প্রমাণ আমি। তো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করি। 2016-র দিকে খিলগাঁও নতুনবাগ এলাকায় একটা বাসা দেখতে যাই। বাসাটা তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু টুলের টাঙিয়ে দিয়েছিল। 9 তলা, এর উপরই ছাদ, পাশাপাশি 3টা ইউনিট। আমরা যেটা দেখতে গিয়েছিলাম সেই ইউনিটের পেছনেই একটা বড়সড় ঝিল ছিল। এই ঝিলটা নাকি আগে অনেক দূর বিস্তৃত ছিল। হাতির ঝিল সহ আফতাবনগরের ঝিলের সাথে এটা কানেক্টেড ছিল। পরে আস্তে আস্তে মানুষ মাটি ফেলে ভরাট করে করে বাড়িঘর বানিয়ে এগুলোর আকার ছোট করে দিয়েছে। এখন আর কোনোটার সাথে কোনোটার কানেকশন নেই। ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা লোকেশনে বাসাটা হওয়ায় আমরা নিয়ে নিলাম। 1 মাসের মধ্যে বাসাটা কমপ্লিট করে দিল, আমরাও উঠে গেলাম। প্রথম 3-4 মাস কোনো সমস্যা হয়নি। 3-4 মাস পর আমার কাছে মনে হতো যখন আমি একা থাকতাম তখন কেউ যেন আমার চারপাশে ফিসফিস করে কথা বলছে, কিন্তু কী বলছে সেটা বুঝতে পারতাম না। যতক্ষণ ওই খালি রুমে থাকতাম একটু পর পর ওইটা শুনতাম, ভয় লাগতো, তাই উঠে গিয়ে আরেক রুমের অন্য সবার সাথে গিয়ে বসে থাকতাম। বলে রাখি এই বাসায় 4টা রুম আর একটা ডাইনিং স্পেস ছিল। আমরা বাসায় 4 জন সদস্য, তো তাদেরকে এই কথা বললে বলতো একা রুমে আছি দেখে ভয় পেয়েছি, কিন্তু আমি তো নিজ কানে শুনলাম ফিসফিসানিটা। আরেক দিন রাত 1টা কি 1:30 বাজে, আমি আর আমার হাজব্যান্ড শুয়ে শুয়ে কথা বলছিলাম। আমার বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তখন দেখি আমার রুমের দরজা দিয়ে একটা আলো বেশ উজ্জ্বল সোজা ঢুকে সামনের দিকে এগুচ্ছে। আমি আস্তে আস্তে বললাম, এটা কি? তখন আমার হাজব্যান্ডও তাকালো, সেও দেখলো আলোটা সোজা এগিয়ে জানালার কাছে গিয়ে নাই হয়ে গেল। সে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠল। সে মনে করলো ঘরে কোনো চোর ঢুকেছে, চোরটা হয়তো বা টর্চ মেরেছে। তারপর সে সব রুমের লাইট জ্বালিয়ে রুমগুলো ইভেন বারান্দাগুলো চেক করলো, কিন্তু কোথাও কেউ নেই। বাসার সবাইকে ডাকলো, মানে আমার ছোট ছেলে আর আমার মাকে। তারা বলল তারা তো ঘুমিয়েছিল, কেউ তো ওঠেনি, তাহলে এত উজ্জ্বল আলো কীভাবে আসলো আমার রুমে? আমি বেশ ভয় পেলাম। আমার হাজব্যান্ড বলল, থাক ঘুমিয়ে পড়ো, ও কিছু না। হয়তো আমি ভয় পাবো বলে সে আমাকে এই সান্ত্বনা দিল। যাক, এর কিছুদিন পর এরকমই রাত 2টা বাজে। আমরা প্রায় সব সময় ঘুম না পেলে অনেক রাত পর্যন্ত কথা বলি। তো সে বলল, ঘুমাও, অনেক রাত হয়েছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এ কথা বলে রুমের বাইরে গেল। আমি তার বাথরুমের দরজা লাগানোর আওয়াজটাও পেলাম, আর যেই মাত্র দরজাটা লাগালো ওই মাত্রই আমার বেডের সামনে কেউ যেন আওয়াজ করলো। আওয়াজটা ছিল এইরকম, 2বার এরকম করাতে আমি উঠে বসে গেছি। ঠিক আমার বেডের মশারির সাথে লেগে কেউ শব্দটা করছিল। প্রথমে আমি মনে করলাম আমার ছেলেটা মনে হয় পাশের রুম থেকে এসে আমার সাথে দুষ্টামি করছে। আমি আস্তে করে বাবু বললাম, আমার ছেলেকে আমি বাবু বলে ডাকি। তখনই সেই আওয়াজটা, যেটা ঠিক মশারির সাথে ঘেঁষে আসছিল, সেই আওয়াজটাই মনে হলো একটু সরে গিয়ে ঘরের কোণায় ছাদের সাথে লেগে আসতে লাগলো। এবার তো আমি ভয় পেয়ে গেলাম। এটা আমার ছেলে কোনোভাবেই হতে পারে না, এটা অন্য কিছু। আমি তখনই বিছানা থেকে নেমে দৌড় দিতাম, কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা ঘুমিয়ে আছে আমার সাথে, তাকে কোলে নিয়ে উঠিয়ে এই অবস্থায় বিছানা থেকে নামতে গেলে পড়ে যাব। তাই চিৎকার দিয়ে আমার হাজব্যান্ডকে ডাকতে থাকলাম। আমার এইরকমভাবে চিৎকার শুনে সে তাড়াতাড়ি রুমে আসলো, আর এদিকে আমার চিৎকার দেওয়ার সাথে সাথে আওয়াজটাও থেমে গেল। তাকে, মানে আমার হাজব্যান্ডকে আমি সব কিছু বললাম। যাক,
ওই রাত্রটা ভয়ে ভয়ে ঘুমালাম। এরপর থেকে শুরু হলো অন্যরকম যন্ত্রণা। এরপর আর সরাসরি অ্যাটাক করতো না। দেখা যেত ঘুমিয়ে আছি, মাঝরাতে ছাদের উপর মনে হতো বাচ্চারা দৌড়ঝাঁপ করছে। এটা আমাদের বাসার সবাই শুনতো। একবার অতিরিক্ত শব্দ হওয়াতে আমার হাজব্যান্ড দারোয়ানকে ডেকে বলল, এত রাতে কে ছাদে দৌড়াদৌড়ি করছে দেখো তো। দারোয়ান বলল, স্যার ছাদ তো তালা দেওয়া, তারপরও দেখে আসি। সে ছাদ খুলে টর্চ নিয়ে ছাদের চারিদিক দেখল, কিন্তু কেউ নেই। আর সে ছাদে যাওয়ার সাথে সাথে দৌড়াদৌড়িও বন্ধ হয়ে গেল। দারোয়ান চলে যাওয়ার 10 মিনিট পর থেকে আবার শুরু হয়ে গেল দৌড়ঝাঁপ। তো আরেক দিন আমার হাজব্যান্ড ফিল্টার থেকে জগে পানি ভরছিল। পানি ভরা শেষে আমার কাছে এসে বলল, আমি যখন পানি ভরছিলাম তুমি কি আমার কানের কাছে ফু দিয়ে চলে এসেছো? আমি বললাম, না তো, আমি তো এখানে বসে বসে মোবাইল দেখছি, এখান থেকে উঠিনি। তারপর প্রায় সময়ই আমার রুমের সাইডের বারান্দায় লোহার গ্রিল দেওয়া। তো মনে হতো উপর থেকে, মানে ছাদ থেকে বারান্দার গ্রিল বেয়ে বেয়ে কেউ নামছে, এবং নামার সময় যে কোনো মেটাল দিয়ে ঘষে ঘষে শব্দ করে নামছে। তখন টং টং করে শব্দ হতো। যেহেতু রাত ছিল তাই শব্দটা আরও বেশি কানে লাগতো। আমরা সবাই শুনতাম, কিন্তু বারান্দার দরজা খুলে বারান্দায় দেখার সাহস কারো হয়নি। বুঝতাম এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এটা অন্য কিছু। আবার মাঝে মাঝে আমার ড্রয়িং রুমের লাইট অফ থাকলে মনে হতো অনেক মানুষ একসাথে কথা বলছে। আমি তো জানতাম অন্য কোনো মানুষ আমার ঘরে নেই। হয়তোবা আমার হাজব্যান্ড মোবাইলে রেডিও অন করে রেখে গেছে, এটা দেখার জন্য ওই রুমে উকি দেওয়া মাত্রই সব বন্ধ। তারপর ওই বাসাটা যখন ছেড়ে দেব, মানে 3-4 মাস আগে, ছেড়ে দেওয়ার 3-4 মাস আগে থেকে একটা কালো ছায়া আকৃতির একটা শ্যাডো ডাইনিং রুম থেকে সোজা আমার রুমে ঢুকতে দেখেছি কয়েকবার। আবার রান্নাঘরেও হঠাৎ করে কি যেন একটা গেল, এরকম মনে হতো। শ্যাডোটা বেশি লম্বা না, 4 ফুটের মতো উচ্চতা হবে, চোখের পলকে চলে যেত। এরপর আমার রুমের বেডের কাছে যে জানালাটা আছে, হঠাৎ হঠাৎ মধ্যরাতে মনে হতো কে যেন উপর থেকে লাফ দিচ্ছে, নিচে ধপ করে আওয়াজ হতো। আবার রাতের বেলা মাঝে মাঝে খুব বিশ্রী গন্ধ বের হতো রুম থেকে, এবং গন্ধটা জায়গা বদল করত। মানে কোন জায়গা থেকে গন্ধ আসছে সেটার জায়গাটা আইডেন্টিফাই করলে দেখা যেত গন্ধটা সরে অন্য জায়গায় চলে গেছে। আবার মাঝে মাঝে খুব ভালো গন্ধও বের হতো, মানে মিষ্টি ফুলের গন্ধ বা আগরবাতির গন্ধ, এইরকম। আমার ধর্মীয় মতে আমি কিছু রিচুয়াল করতাম, হয়তোবা এই জন্যই বেশি কিছু করতে পারিনি আমাদের। আমি আমাদের বাড়িওয়ালিকে এই কথাগুলো বললে সে চুপ করে থাকতো। 2 বার দেখেছি আমি ছাদের উপর বাড়িওয়ালার বড় ভাই কয়েকজন হুজুর নিয়ে ছাদে এক জায়গায় বসে কি যেন করছে রাতের বেলা। এগুলো যখন করত তখন ঘরে আর কোনো সমস্যা হতো না। এটা 6-7 মাস থাকতো, পরে আবার শুরু হতো। আমাদের ফ্ল্যাটের নিচে একটা বস্তি ছিল, ওই বস্তির একজন আমার বাসায় কাজ করত। শীতকালে আমি পানির কোনো কাজ করতে পারি না, কোল্ড অ্যালার্জির সমস্যা আছে আমার। তাকে বলেছিলাম বিকেলবেলা এসে আমার আয়ঠা থালা বাসনগুলো ধুয়ে দিয়ে যেও। সে ভয়ে আসতে চাইতো না, বলতো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, আর এই বিল্ডিংয়ে রাতের বেলা আমি আসবো না। কি হয়েছে জিজ্ঞেস করাতে সে বলল, আপনারা যেখানে থাকেন সেখানে একটা বিশাল মোটা বটগাছ ছিল, আর সেই বটগাছে অনেকগুলো জিন বা পিশাচ জাতীয় কিছু থাকতো। তারা এই বিল্ডিং হওয়ার আগে থেকে এখানে থাকতো, তাই তারা এটার ইতিহাস মোটামুটি জানে। আর সেই বটগাছ কেটেই এই বিল্ডিং বানানো হয়েছে, তাই এখানে সমস্যা আছে। আর আমার বাসার সাইডে যে ঝিল ছিল সেটা আমার রুমের বারান্দা খুললেই দেখা যেত, সেখানে নাকি মাথা কাটা দেওও আছে, এটা তার কথা। কিন্তু আমাদের বাড়িওয়ালি এই সম্বন্ধে কিছুই বলতো না। একবার অবশ্য কথায় কথায় বলেছিল কর্নারের ইউনিটটাতে, মানে আমাদের বাসাটায় তার ভয় লাগে, এজন্য তার বাসা থেকে আমাদের ইউনিটটা খোলামেলা হওয়া সত্ত্বেও সে এখানে থাকতে চাইতো না। অনেক ভৌতিক ছিল বাসাটা, শুধু আমরা একসাথে সবাই থাকাতে ভয় পেলেও এত ভয় লাগতো না আমাদের। আর আমার হাজব্যান্ড কখনো রাতের বেলা এই বাসায় একা রাখেনি আমাকে, তা না হলে কী যে হতো একমাত্র উপরওয়ালাই জানেন।
এই ঝিলের মধ্যেও আমি কিছু দুর্লভ জিনিস দেখেছি, এটা আরেকদিন বলবো। যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে হবে। আজকের জন্য এতটুকুই। আরেকদিন এই ঝিলের ঘটনা নিয়ে আপনাদের কাছে আসবো।